আচ্ছা, আমরা যেটা পড়াচ্ছিলাম, মানে যেটা আজকে পড়াবো, সেটা হচ্ছে বৃত্ত বিষয়ক জ্যামিতিক ধারণা, অর্থাৎ বৃত্তের সম্পর্কে আমরা আজকে জানবো। প্রথমে কি শুরু হয়েছে? এখানে কাগজ কাটার খেলা। আজ আমরা স্কুলে বিভিন্ন দলে ভাগ হয়ে কাগজ কেটে কেটে মজার খেলা খেলবো। এবার আমরা প্রত্যেকে বৃত্ত এঁকে বৃত্তাকার ক্ষেত্রের কাগজ কেটে ভিজবোর্ডের উপর আটকিয়ে নানান রং দিলাম এবং নানান রঙের ছোট বড় বৃত্তাকার চাকতি পেলাম। আমরা ঠিক করেছি প্রতিদিন নিজেদের মতন করে বৃত্তের বিভিন্ন অংশ খোঁজার চেষ্টা করব আর বিভিন্ন অংশগুলিকে আলাদা আলাদাভাবে চিহ্নিত করব। অর্থাৎ আমরা বৃত্ত সম্পর্কে আমরা ধারণা লাভ করবো এই অধ্যায়ে। কিন্তু আমি যে বৃত্ত এঁকেছি, অর্থাৎ আমি যে বৃত্তটা এঁকেছি তার কেন্দ্র কিভাবে পাবো? অর্থাৎ আমরা জানি বৃত্তের একটা অংশ থাকে কেন্দ্র। তাহলে বৃত্তের কেন্দ্রটা কি করে পাবো? গোলাকার জিনিস বসিয়ে এঁকেছি, এর কেন্দ্র খোঁজার চেষ্টা করি। প্রথমে আমি কি আঁকলাম? প্রথমে আমি একটা আয়তক্ষেত্রাকার কাগজ কাটলাম। আমি একটা কিরকম কাগজ কাটলাম? আয়তক্ষেত্রাকার কাগজ কাটলাম। এরকম কেটে নিলাম, আয়তক্ষেত্রাকার কাগজ কেটে নিলাম। এই কাগজ থেকে একটা আয়তক্ষেত্রের মতন কাগজ এখান থেকে মাপ নিয়ে কেটে নিলাম এই কাগজ থেকে। 2 নম্বর, এই আয়তক্ষেত্রাকার কাগজটিকে কোনাকুনি কাটলাম। এবার এই আয়তক্ষেত্রাকার কাগজটিকে কোনাকুনি ভাঁজ করলাম বা কাটলাম। আয়তক্ষেত্রাকার একটা কাগজ কাটলাম, সেটাকে নিয়ে এবার কোনাকুনি কাটলাম। কিরকম? অর্থাৎ আমরা এরকম একটা আয়তক্ষেত্রাকার কাগজ কাটলাম একটা বড় কাগজ থেকে, নিয়ে সেটাকে এবার কোনাকুনি কাটলাম। অর্থাৎ সেটাকে আমরা এরকম কোনাকুনি সেরকম কাটলাম। এর নাম দিলাম একটা, কিরকম নাম দিয়েছে? এর নাম দিলাম ABCD। 4টে কৌণিক বিন্দু, 4টে নাম দিলাম। এবার বলছে কোনাকুনি কাটলাম এরকম। এবার 3 নম্বর, এবার আমরা বৃত্তের উপরে এই কেটে নেওয়া ত্রিভুজাকৃতি, অর্থাৎ এটা যখন কেটে নেওয়া হবে তখন এটা কিরকম হবে? ত্রিভুজের মতন হবে। এবার আমরা বৃত্তের উপরে এই কেটে নেওয়া ত্রিভুজাকৃতি ক্ষেত্রের কাগজ এমনভাবে বসালাম, অর্থাৎ আমরা বৃত্তের উপরে এই ত্রিভুজাকৃতি যে কাগজটা পেলাম, মানে এই ত্রিভুজের মতন যে কাগজটা পেলাম, এটাকে এমন করে বসালাম যাতে কাগজের ABC কোণের বি বিন্দু, অর্থাৎ কাগজের যে ABC কোণ কোনটা? এই যে ABC, মানে এই কোণটা। কাগজের ABC কোণের বি বিন্দু, অর্থাৎ এই বি বিন্দু বৃত্তের উপরে থাকে এবং AB আর BC বাহুটা বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করে। অর্থাৎ আমরা এরকম ভাবে করলাম। অর্থাৎ আমরা বৃত্তের উপরে এই ত্রিভুজাকৃতি অংশটা এমন করে বসালাম যাতে করে ABC কোণের বি বিন্দু, অর্থাৎ ABC কোণ এই কোণের বি বিন্দুটা বৃত্তের উপরে আছে। অর্থাৎ এই অংশটাকে আমরা বৃত্তের উপরে এমন করে বসালাম যাতে করে, অর্থাৎ এইটুকু অংশটা, অর্থাৎ ABC এই ত্রিভুজটাকে আমরা একটা বৃত্তের উপরে এমন করে বসালাম যাতে এই বি বিন্দুটা বৃত্তের উপরে থাকে, মানে এই বৃত্তের উপরে থাকে, এবং AB বাহু, অর্থাৎ এই AB বাহু আর BC বাহু, অর্থাৎ এই AB বাহু আর BC বাহু বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করে। অর্থাৎ AB বাহু ছেদ করেছে Q বিন্দুতে আর BC বাহু ছেদ করেছে P বিন্দুতে। ঠিক আছে? যে বিন্দু দুটিতে AB ও BC বাহু বৃত্তকে ছেদ করেছে তাদের নাম দিলাম P আর Q। অর্থাৎ এরকম একটা বৃত্ত উপর ওই ত্রিভুজাকৃতি অংশটাকে এমন করে বসালাম যাতে ত্রিভুজাকৃতি অংশটা হচ্ছে এরকম, যাতে ওই বি বিন্দুটা হচ্ছে বৃত্তের উপরে থাকে, আর এই AB বাহু আর হচ্ছে এই BC বাহু এটা বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করে। এই একটা বিন্দু P আর একটা বিন্দু Q। এবার এই P আর Q পরস্পর যোগ করে দেওয়া হলো। পরস্পর যোগ করে দেওয়া হলো। এই PQ যে পরস্পর যোগ করে দেওয়া হলো, এই PQ কে বলা হবে বৃত্তের ব্যাস। অর্থাৎ এই PQ যে যোগ করে দেওয়া হলো এটাকে বলা হয় বৃত্তের ব্যাস। আর এর ঠিক মাঝখানে যে বিন্দুটা থাকবে, P আর Q ঠিক মাঝখানে যে বিন্দুটা থাকবে, সেই বিন্দুটার নাম যদি O, সেই বিন্দুটাকে বলা হয় বৃত্তের কেন্দ্র। তো বোঝা গেল, একটা ত্রিভুজাকৃতি অংশ কেটে নিয়েছি আয়তক্ষেত্র থেকে একটা ত্রিভুজাকৃতি অংশ কেটে নিয়ে সেটাকে একটা বৃত্তের ওপর বসালে ওই আয়তক্ষেত্রের যে অংশটা কেটেছি, ওই ত্রিভুজাকৃতি যে অংশটা কেটেছি, ওই ত্রিভুজাকৃতি অংশের ওই বিন্দুটাকে বৃত্তের উপরে রাখছি আমরা, এবং ওই দুটো বাহুকে বৃত্ত যে বিন্দুটা ছেদ করছে সেই দুটো বিন্দু পরস্পর যোগ করছি, এবং সেই দুটো বিন্দু পরস্পর যোগ করলে যে রেখাটা পেলাম PQ সরলরেখাংশ পেলাম, এই PQ সরলরেখাংশ বলা হয় বৃত্তের ব্যাস। এবার স্কেলের সাহায্যে PQ সরলরেখাংশের মধ্যবিন্দু নিলাম। এবার স্কেলের সাহায্যে PQ সরলরেখাংশ PQ এই রেখাংশ ঠিক মধ্যেকার বিন্দু নিলাম, তার নাম দিলাম O। এই O বিন্দুই হলো আমাদের কেন্দ্র। তাহলে আমরা ও বিন্দু যখনই নিলাম তখনই আমরা আরো দুটো সরলরেখা পেয়ে গেলাম, একটা হচ্ছে OP, একটা হচ্ছে OQ। তাহলে তখন কি সরলরেখা পেলাম? যে ও বিন্দুটা মাঝখানে নিলাম তখন আমরা এই একটা সরলরেখা পেলাম, এই OQ বা OP এই সরলরেখাটা হচ্ছে গোটা সরলরেখা PQ এর ঠিক অর্ধেক, কারণ এই ও বিন্দুটা হচ্ছে
পি কিউ এর ঠিক মাঝখানে আছে, তার মানে এই ওপি সরলরেখাটা আর ও কিউ সরলরেখাটা, এই দুটো সরলরেখা হচ্ছে গোটা সরলরেখা পি কিউ এর ঠিক অর্ধেক, অর্থাৎ এই অর্ধেক অংশ অর্থাৎ ব্যাসের অর্ধেক, এটাকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বৃত্তের ব্যাস, ব্যাসার্ধ আর কেন্দ্র সম্পর্কে আমরা ধারণা লাভ করলাম। আর কি ধারণা পেলাম? যে বৃত্তের ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। ব্যাস হচ্ছে এখানে পি কিউটা আর ব্যাসার্ধ হচ্ছে ওপিটা, মানে এর অর্ধেক। অর্থাৎ ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক আর ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। এখানে আমরা লিখে ফেললাম যে ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 2 গুণন ব্যাসার্ধের দৈর্ঘ্য। এবার হচ্ছে আমি আমার বৃত্তাকার, এবার আমি এটাকে এরকম করে ভাগ করেছি, আমি অন্যভাবে আমি কেন্দ্র পেয়েছি। কেন্দ্রটা আমি এভাবে নিলাম কেন্দ্র, এবার আমি কেন্দ্রটা অন্যভাবে নেব। কি করে নেব? খাতায় বৃত্ত এঁকে কেটে নিয়ে বৃত্তাকার ক্ষেত্র বা বৃত্তাকার চাকতি পেলাম। অর্থাৎ খাতায় আমরা একটা এরকম একটা বৃত্ত, খাতার মধ্যে একটা বৃত্ত আঁকলাম, নিয়ে সেটাকে কেটে নিলাম। কেটে নিয়ে ধরা যাক সেই অংশটা হচ্ছে এইটা। এই বৃত্তাকার ক্ষেত্রে এবার সমান দুভাঁজ করলাম। অর্থাৎ এই বৃত্তাকার যে ক্ষেত্রটা কেটে পেলাম, এটাকে সমান মানে দুভাঁজ করলাম, সমানভাবে এরকম করে মুড়ে দিলাম। তাহলে আমরা কি পেলাম? আমরা কটা অংশ পেলাম? দুটো অংশ পেলাম। এই দুটো অংশের প্রত্যেকটাকে বলা হয় অর্ধবৃত্তাকার চাকতি, কারণ প্রত্যেকটা অর্ধবৃত্তের মতন দেখতে হবে, চাঁদের মতন দেখতে হবে, অর্ধ চাঁদের মতন। এটাকে বলা হয় অর্ধবৃত্তাকার চাকতি। এবার এই অর্ধবৃত্তাকার চাকতিকে আবার সমান দুভাঁজ করলাম। আবার এই অর্ধবৃত্তাকার যে চাকতিটা পেলাম সেটাকে আবার সমান দুভাঁজ করলাম। কিরকমভাবে দুভাঁজ করলাম? এরকমভাবে দুভাঁজ করলাম, বা মানে এরকমভাবে দুভাঁজ করলাম। তাহলে আমরা কি পেলাম? এবার কাগজের বৃত্তাকার চাকতিটা এবার মানে আমরা দুবার ভাঁজ করলাম। একটা হচ্ছে এটাকে ওপর নিচে ভাঁজ করলাম, বা এরকম করে দুভাঁজ করলাম, সমান ভাঁজ। তারপর আবার যে অর্ধবৃত্তটা পেয়েছি সেটাকে নিয়ে আবার আমি সমানভাবে ভাঁজ করেছি। এবার আমি, এটা ছোট হয়ে গেল আকারটা। এবার আমি পুরো ভাঁজটাকে খুলে দিলাম। পুরো ভাঁজটাকে খুলে দিলে কিরকম দেখতে হবে? এরকম দেখতে হবে। এদিকে একবার ভাঁজ করেছি, এদিকে একবার ভাঁজ করেছি। তাহলে আমরা মোট দুটো রেখা পেয়ে যাব, এবং দুটো রেখা যেখানে গিয়ে ছেদ করছে সেই বিন্দুটাকে বলা হবে কেন্দ্র। অর্থাৎ আমরা কাগজের বৃত্তাকার চাকতির ভাঁজ খুলে দিলাম এবং নাম দিলাম। এবার ওই দুটো রেখা, মানে যে দুটো ভাঁজ করেছি সেই দুটো ভাঁজ যেখানে গিয়ে ছেদ করবে সেই বিন্দুটা হচ্ছে, নাম দিলাম ও, সেই বিন্দুটা হবে বৃত্তের কেন্দ্র। আর যে দুটো ভাঁজ করেছি সেই ভাঁজগুলো হবে বৃত্তের ব্যাস। এবং ভাঁজগুলো, এবং ওই কেন্দ্র থেকে ওই ভাঁজ, ওই কেন্দ্র থেকে ওই অন্য একটা প্রান্তবিন্দু, এইটুকুটা হচ্ছে ব্যাসার্ধ, আর এই পুরোটা হচ্ছে ব্যাস। তাহলে আমি পেয়ে গেলাম ব্যাসের দৈর্ঘ্য সমান সমান 2 গুণন ব্যাসার্ধের দৈর্ঘ্য। এবার আমি আমার বৃত্তাকার চাকতিকে দুভাঁজ করি, কিন্তু মানে এবার আমি প্রথমটায় কি করেছি? বৃত্তাকার চাকতিকে দুভাঁজ করেছিলাম যাতে করে দুটো ভাঁজ সমান হয়েছিল, তখন সেটাকে অর্ধবৃত্তাকার চাকতি বলা হয়েছিল। কিন্তু আমি ভাঁজটা এবার অন্যরকম করে করলাম। অর্থাৎ এমন করে করলাম, দেখতে পেলাম যে আমার ভাঁজটা বড় ছোট হয়ে গেল। অর্থাৎ ওপরের ভাঁজটা ছোট হয়ে গেছে, নিচের ভাঁজটা বড় হয়ে গেছে, হতেই পারে। তাহলে ভাঁজ করার পরে দেখা গেল বৃত্তাকার ক্ষেত্রে ছোট একটা অংশ রয়ে গেছে, মানে এইটুকু অংশটা ছোট হয়ে গেছে, আবার এইটুকু অংশটা বড় হয়ে গেছে। এবার ছোট যে অংশটা ওকে বলা হয় উপবৃত্তাংশ, আর বড় যে অংশটা তাকে বলা হয় অধিবৃত্তাংশ। অর্থাৎ যদি আমরা সমান ভাগে ভাঁজ করি তখন তাকে বলা হয় অর্ধবৃত্তাংশ, আর যদি সমান ভাঁজে ভাঁজ না হয় তখন যে ভাঁজটা ছোট হয় সেই ভাঁজটাকে বলা হয় উপবৃত্তাংশ, আর যে ভাগটা বড় হয় তাকে বলা হয় অধিবৃত্তাংশ। অর্থাৎ, এবং এর নামকরণ কি করে করা হয়, এর নাম কিভাবে দেওয়া হয়? আমরা এরকম করে আমরা একটা বৃত্ত কেটে সেটাকে দুভাঁজ করেছি, এবং এমন করে ভাঁজ করেছি যাতে করে এইটা একটা ভাঁজ হয়েছে, আবার এই গোটাটা একটা ভাঁজ হয়েছে। অর্থাৎ এটা ছোট ভাঁজ হয়েছে, এটা বড় ভাঁজ হয়েছে। এবার যেখান থেকে ভাঁজ করেছি তাকে নাম দিলাম এবি, ওপরে একটা বিন্দু দিলাম পি, আর নিচে একটা বিন্দু দিলাম কিউ। তাহলে আমি দুটো বৃত্তাংশ পেলাম, একটা হচ্ছে এপিবি, এর উপরে এরকম চিহ্ন দেওয়া হয়, একটা হচ্ছে এপিবি এই অংশটা, আর একটা হচ্ছে এ কিউবি মানে এই অংশটা। এই দুটো বৃত্তাংশ পেলাম, একটা হচ্ছে এপিবি, একটা হচ্ছে এ কিউবি। এর মধ্যে ছোট কোনটা? এপিবি, এটাকে বলা হয় উপবৃত্তাংশ। আর এর মধ্যে বড় কোনটা? এ কিউবি, এটাকে বলা হয় অধিবৃত্তাংশ। আর যদি দুটো সমান হতো, অর্থাৎ এবি উপরেও যা মানে দুটো যদি ভাঁজ সমান হতো তখন তাকে বলা হয় অর্ধবৃত্তাংশ, যেটা এইটার ক্ষেত্রে হয়েছিল। ঠিক আছে, এবার দেখো নিচে 3টে ছবি দেওয়া আছে। মাইকেল পেন্সিল কম্পাসের সাহায্যে অনেকগুলো বৃত্ত আঁকলো। এই বৃত্তগুলোর ভেতর বৃত্তের উপরের একটি বিন্দু থেকে বৃত্তের উপরের অপর একটি বিন্দু পর্যন্ত এক এক রকম সরলরেখা
সরলরেখাংশ সে আঁকলো, অর্থাৎ বৃত্তের উপরে একটি বিন্দু থেকে বৃত্তের উপরের অন্য একটি বিন্দু পর্যন্ত সে বিভিন্নভাবে সরলরেখা আঁকলো। প্রথম ছবিটা কি করেছে, প্রথম ছবিটা দেখতে পাচ্ছি এ বিন্দু ছিল, বি বিন্দু ছিল আর সি বিন্দু ছিল। সে এ বিন্দু থেকে মানে বৃত্তের উপরে তিনটে বিন্দু এ বি সি, আর ও হচ্ছে কেন্দ্র। এ থেকে বি পর্যন্ত সে একটা রেখা এঁকেছে, এ থেকে সি পর্যন্ত সে একটা রেখাংশ এঁকেছে, আর বি থেকে সি পর্যন্ত সে একটা রেখাংশ এঁকেছে। অর্থাৎ বৃত্তের উপরে যে বিন্দুগুলি আছে, বৃত্তের উপরে একটা বিন্দু থেকে ওই বৃত্তের উপরে অন্য দিকের একটা বিন্দু পর্যন্ত রেখা সে টেনেছে। আচ্ছা, বৃত্তের উপরে কি কি বিন্দু আছে, এখানে এ আছে, সি আছে, বি আছে। একবার এ থেকে বি পর্যন্ত রেখা টেনেছে, এ থেকে সি পর্যন্ত রেখা টেনেছে, বি থেকে সি পর্যন্ত রেখা টেনেছে, এবং বুঝতেই পারছি ওটা হচ্ছে কেন্দ্র। তাহলে প্রথম ছবিটার ক্ষেত্রে কি পেলাম, প্রথম ছবিটার ক্ষেত্রে পেলাম হচ্ছে ও কেন্দ্র। ব্যাসার্ধ কোনটা পেলাম, ব্যাসার্ধ হচ্ছে কেন্দ্র থেকে একটা বিন্দু পর্যন্ত, এটা ও এ, এটা হচ্ছে ব্যাসার্ধ বা ও বি, এটা হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ দৈর্ঘ্য ও এ বা ও বি। ব্যাস কোনটা পেলাম, ব্যাস হচ্ছে কেন্দ্র দিয়ে যেটা গেছে সেটা হচ্ছে ব্যাস। এই যে আমি বলেছি এখানে আগেরটাই বলেছি, কেন্দ্র দিয়ে যেটা গেছে, মানে এই পি কিউ হচ্ছে ব্যাস, এটা হচ্ছে কেন্দ্র, পি কিউ দিয়ে গেছে, পি কিউ হচ্ছে কেন্দ্র দিয়ে গেছে, তার মানে এটা ব্যাস। তার মানে এখানেও কেন্দ্র দিয়ে গেছে, কেন্দ্র হচ্ছে ও, কেন্দ্র দিয়ে গেছে এ বি, মানে এ বি হচ্ছে ব্যাস, তাই এখানে হচ্ছে এ বি ব্যাস। ব্যাসের দৈর্ঘ্য কত, এ বি। আর ব্যাস ছাড়া অন্য জ্যা, জ্যার ব্যাপারটা আমাকে বুঝতে হবে। জ্যা মানে হচ্ছে কোনো বৃত্তের উপরে একটি বিন্দু থেকে অন্য একটি বিন্দু পর্যন্ত যে দূরত্ব, তাকে বলা হয় ওই বৃত্তের জ্যা। অর্থাৎ এই হচ্ছে একটা বৃত্ত, এই বৃত্তের উপরে একটা বিন্দু এ আর এ একটা বিন্দু বি, এই এ থেকে বি পর্যন্ত দূরত্ব, এটা হচ্ছে একটা জ্যা। আবার ওই বৃত্তটারে যদি আমি এখানে একটা বিন্দু এ নিলাম, এখানে একটা বিন্দু বি সি নিলাম, এ থেকে সি পর্যন্ত দূরত্ব টানলাম, এটাও একটা জ্যা। অর্থাৎ কোনো একটা বৃত্তের উপরে একটি বিন্দু থেকে ওই বৃত্তের উপরে অন্য একটি বিন্দু পর্যন্ত যে রেখা টানলাম, তাকে বলা হয় বৃত্তের জ্যা। এবার এই জ্যা অনেক রকম হতে পারে। আবার এখানে একটা বিন্দু নিতে পারি, এখান থেকে এই অবধি, এটার নাম দিলাম ডি, এটার নাম দিলাম ডি ই, এটাও একটা জ্যা, বা এটাও একটা জ্যা। তারপর এটাও একটা জ্যা। তো অনেকগুলো জ্যা হতে পারে, এরকম জ্যা হতে পারে, এরকম জ্যা হতে পারে, বিভিন্ন জ্যা হতে পারে। এবার জ্যায়ের সঙ্গে ব্যাসের কি সম্পর্ক, এটা আমরা একটু এখানে জানবো। জ্যায়ের সঙ্গে ব্যাসের কি সম্পর্ক। সব থেকে বড় জ্যা হচ্ছে ব্যাস। অর্থাৎ যদি আমরা বৃত্তের উপরে বিভিন্ন রকম জ্যা আঁকি, এই একটা জ্যা আঁকলাম, এই একটা জ্যা আঁকলাম, এই জ্যা, এই জ্যা, এই জ্যা, এই জ্যা, এর মধ্যে সব থেকে বড় কোনটা, যেটা মাঝখান দিয়ে যাবে। আর মাঝখান দিয়ে যাবে মানে সেটা কোন বিন্দু দিয়ে যাবে, সেটা কেন্দ্র বিন্দু দিয়ে যাবে। তার মানে এটাও একটা, প্রত্যেকটাই জ্যা, কিন্তু এই জ্যায়ের মধ্যে সব থেকে বড় কোনটা, যেটা মাঝ বরাবর যাবে। সেটা এইদিকেও হতে পারে, বা খাতাটাকে ঘুরিয়ে যদি আমরা এইদিকে আঁকি, সেটা এইদিকেও হতে পারে, বা এইদিকেও, বা এইদিকেও হতে পারে, বা এইদিকেও হতে পারে। যে বিন্দু মানে যে বিন্দুটা কেন্দ্র দিয়ে যাবে, যে রেখাটা মানে যে জ্যাটা, সেটাকে কি বলবো, সেটা সব থেকে বড় হবে, আর বাদ বাকিগুলো সব থেকে ছোট হবে। সব থেকে ছোট হবে এইটা। এরকম করতে করতে বড় হতে হতে মাঝখানে যেটা আসবে সেটা সব থেকে বড় হবে। তাহলে সে মাঝখানে যেটা যাবে, যেটা কেন্দ্র দিয়ে যাবে, সেটাও সব থেকে বড় হবে। সেই জায়গাটার নাম কি আসলে, সেই জায়গাটার নাম হচ্ছে ব্যাস। তাহলে বৃত্তের সব থেকে বড় জায়গা হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে বৃত্তের সব থেকে বড় জায়গা হচ্ছে বৃত্তের ব্যাস। আর বৃত্তের ব্যাসার্ধ কোনটা, এইটুকুটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এটা পুরোটা হচ্ছে ব্যাস, আর এইটুকু হচ্ছে ব্যাসার্ধ। তার মানে ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, আর ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে ব্যাস, এটা মনে রাখবে। তাহলে এই 2 নম্বর ছবিটায় কোনটা পেলাম, ব্যাস কিউএস, এটা ব্যাস। ব্যাসার্ধ কোনটা, পিএস বা পি কিউ। আর এটাও একটা ব্যাসার্ধ, আরপি, এটাও একটা ব্যাসার্ধ, তাই তো। তাহলে এখানে আর একটা ব্যাসার্ধ হবে আরপি। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য এখানে আর একটা কি হবে, আরপি। ব্যাস পেলাম এস কিউ, এস কিউ হচ্ছে ব্যাস, এই যে গোটাটা হচ্ছে এস কিউ, এটা হচ্ছে ব্যাস। আর ব্যাস ছাড়া অন্য জ্যা কি পেলাম, অর্থাৎ যেটা ব্যাস নয় কিন্তু জ্যা। যেমন এখানে ব্যাস ছাড়া অন্য জ্যা কোনগুলো, এটা একটা ব্যাস ছাড়া অন্য জ্যা, এটাও ব্যাস ছাড়া অন্য জ্যা, এটাও ব্যাস ছাড়া অন্য জ্যা। অর্থাৎ ব্যাস নয় যে জ্যাটা, সেটা হচ্ছে ব্যাস ছাড়া অন্য জ্যা। তার মানে এখানে ব্যাস নয় কিন্তু জ্যা কোনটা, এইটা হচ্ছে একটা জ্যা, ইউভি। এটা ব্যাস নয়, কেন ব্যাস নয়, মানে এটার কেন্দ্রবিন্দু হচ্ছে পি, পি দিয়ে এই জ্যাটা যায়নি। যে জ্যাটা কেন্দ্রবিন্দু দিয়ে যাবে সেটা হচ্ছে ব্যাস, কিন্তু এই জ্যাটা হচ্ছে কেন্দ্রবিন্দু দিয়ে যায়নি, তার মানে এটা হচ্ছে ব্যাস ছাড়া অন্য জ্যা। তাহলে ব্যাস ছাড়া অন্য জ্যা কি হলো, ইউভি। ঠিক একই রকম ভাবে 3 নম্বর ছবিটার ক্ষেত্রে কেন্দ্র কোনটা হবে, কেন্দ্র হবে এক্স। তাহলে কেন্দ্রের জায়গা এখানে বসবে এক্স। ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হবে এক্স ওয়াই বা এক্স জেড। আর ব্যাস কোনটা হবে, ওয়াই জেড। আর ব্যাস ছাড়া অন্য জায়গা কোনটা হবে, এম এন। এইভাবে তোমরা এখানে লিখবে।
এবার হচ্ছে দেখছি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্যের দ্বিগুণ। বৃত্তের ব্যাস হলো ওই বৃত্তের বৃহত্তম জ্যা, যেটা আমি বললাম বৃত্তের সব থেকে, এই যে বৃত্তের বিভিন্ন জ্যা আমি এঁকেছি এখানে, এই একটা জ্যা, এই একটা জ্যা, এই একটা জ্যা, এই একটা জ্যা, একটা তার মধ্যে সব থেকে বড় হচ্ছে মাঝখানের জ্যাটা, এবং তার নামই হলো ব্যাস। মানে বৃত্তের সব থেকে বড় জ্যা হচ্ছে বৃত্তের ব্যাস। এরকম আঁকতে আঁকতে এবার আমি বৃত্তগুলোকে আমি 3 রকম বৃত্ত আঁকলাম। প্রথমে এরকম গোল একটা বৃত্ত আঁকলাম, তারপর এরকম একটা বৃত্ত আঁকলাম, তারপর এরকম একটা চাপ আঁকলাম, এরকম একটা জিনিস আঁকলাম। এই প্রথম আর 2 নম্বর ছবিটা, এটা হচ্ছে বৃত্ত, এটা নিয়ে কোনো অসুবিধা নেই, এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত। কিন্তু এই ছবিটা এটা কি বৃত্ত নয়? কেন বৃত্ত নয়? কারণ এখানে তো পুরোটা বৃত্ত আমি আঁকিনি, একটুখানি অংশ এঁকেছি আমরা। এই যে তাহলে এই যে একটুখানি যে বৃত্তের যে একটা চাপ এঁকেছি আমরা যখন জ্যামিতি করব, তখন আমরা যখন একটা সরলরেখা, একটা কোণ আঁকি বা কিছু আঁকি, তখন আমরা এরকম কম্পাস বসে একটা এরকম চাপ কাটি, একটু মানে বৃত্তটা পুরোটা আঁকি না, আর হালকা কাটলাম, আবার অন্যদিকে বসে হালকা কাটলাম, এরকম করে যোগ করি। তাহলে সেই যে বৃত্তের চাপ, মানে বৃত্তের এক একটা অংশ, সেটা হচ্ছে, এগুলোকে বলা হয় বৃত্তচাপ। তাহলে এই দুটো চাপের মধ্যে সব ছোট চাপ কোনটা? এই যে এই চাপটা ছোট চাপ, আর এই চাপটা বড়, এই চাপটার থেকে এই চাপটা বড়। তার মানে এই চাপটা আমি অল্প কেটেছি, আর এই চাপটার ক্ষেত্রে অনেকটা ঘুরিয়েছি আমি। তাহলে এরকম ছোট চাপকে মানে এপিবি, এর নাম দিলাম এপিবি। আমি একটু আগেই করলাম, এই যে এরকম এই ছোট চাপ, এটা হচ্ছে এপিবি, আর এটা বড় চাপ। ছোট চাপকে বলা হয় আমাদের উপবৃত্তাংশ বা উপচাপ, আর বড় চাপকে বলা হয় অধিবৃত্তাংশ বা অধিচাপ। ঠিক আছে, এটাই এখানে বলেছে যে এগুলোকে বলা হয় বৃত্তচাপ, এবং ছোট চাপকে বলা হয়, এটা যেহেতু ছোট চাপ একে বলা হয় উপচাপ, আর আর এ কিউবে যেহেতু বড় চাপ এটাকে বলে অধিচাপ। তাহলে ছোট চাপকে বলে উপচাপ, আর বড় চাপকে বলে অধিচাপ। এগুলো দাগ দিয়ে নেবে, মুখস্থ করবে। তাহলে প্রথম ছবিতে এ ও বি বিন্দু দুটি বৃত্তকে দুটি চাপে ভাগ করেছে, যেমন এপিবি এবং এ কিউবি। এপিবি হলো এটা হচ্ছে উপচাপ, আর এ কিউবি হচ্ছে অধিচাপ, কারণ এটা ছোট, এটা বড় চাপ। আর দ্বিতীয় ছবির ক্ষেত্রে, এই যে এটা হচ্ছে প্রথম ছবি, এই একটা চাপ, এই যে এখানে মেন হাইলাইট করে আঁকা আছে, এই মোটা যে রেখাটা এটা হচ্ছে এপিবি, আর হালকা যে রেখাটা সেটা হচ্ছে এ কিউবি, সেটা কি এখানে আলাদা করে এঁকেছে। আর 2 নম্বর ছবিতে দেখো, 2 নম্বর ছবিটা ভালো করে দেখো, এটা হচ্ছে মোটা করে আঁকা আছে, তোমাদের বই খুললেই বুঝতে পারবে, 232 পাতা। এখানে দেখো এইখান থেকে এই অবধি এটা মোটা করে আঁকা, এর নাম কি? এক্স আর ওয়াই, এটা একটা চাপ। আর হালকা করে আঁকা হচ্ছে এখান থেকে এই অবধি, এটার নাম কি? এক্স এস ওয়াই। তার এখানে দুটো চাপ, একটা এক্স আর ওয়াই, একটা হচ্ছে এক্স এস ওয়াই। তাহলে এখানে হচ্ছে এক্স আর ওয়াই, এক্স এস ওয়াই, এই দুটোর মান দুটোই কিন্তু মাপ সমান, অর্থাৎ এখান থেকে এই অবধি যা দৈর্ঘ্য, আবার এখান থেকে এই অবধি একই রকম দৈর্ঘ্য। তো এই দুটির মাপ সমান মাপের কি, এটা হচ্ছে অর্ধাংশ, এটা হচ্ছে অর্ধচাপ, কারণ দুটোই সমান, অর্ধেক। তাই এটা হচ্ছে বৃত্তের অর্ধাংশ। এখানে অধিচাপ বা উপচাপ নেই, কারণ দুটোর মাপই সমান, কোনোটা ছোট বা কোনোটা বড় নয়। এখানে দুটি চাপের দৈর্ঘ্যই সমান, এই চাপগুলি হলো অর্ধবৃত্ত। কিন্তু এখানে দুটো চাপের দৈর্ঘ্য সমান নয়, এখানে এইটা হচ্ছে ছোট চাপ আর এইটা হচ্ছে বড় চাপ। ঠিক যেরকমভাবে আমি এখানে করেছিলাম, এটা কিরকম ঘুরিয়ে ভাবো অঙ্কটার ক্ষেত্রে, এটা ছোট চাপ, এটা বড় চাপ। ছোট চাপকে বলে উপচাপ, বড় চাপকে বলা হয় অধিচাপ বা অবৃত্তাংশ বা অধিবৃত্তাংশ। কিন্তু এবার যদি আমরা এরকম করে ভাবি, মাইকেল পেন্সিল কম্পাস দিয়ে বৃত্ত এঁকে বৃত্তাকার ক্ষেত্রটির বিভিন্ন অংশ রং করে রঙিন বৃত্তাকার চাকতি তৈরি করলো। এবার কি করলো, একটা বৃত্তের মধ্যে অনেকগুলো অংশ এরকম ভাগ করে করে বৃত্তের অংশগুলো আলাদা আলাদা করে রং করলো। এখানে এক ধরনের রং করলো, এখানে এক ধরনের রং করলো। প্রথম ছবিটার ক্ষেত্রে দেখো, প্রথম ছবিটা যেটা করেছে সেখানে প্রতিটি রং কিছু অংশ জুড়ে আছে। বৃত্তাকার ক্ষেত্রে এই অংশগুলির কি না, অর্থাৎ প্রতিটি রং কিছুটা অংশ জুড়ে আছে, মানে এখানে এইটুকু একটা অংশ বা এইটুকু একটা অংশ বা এইটুকু একটা অংশ বা এইটুকু একটা অংশ, এই প্রত্যেকটা অংশকে বলা হয় বৃত্তকলা। প্রত্যেকটা অংশকে বলা হয় বৃত্তকলা। বৃত্তর চাপ আর বৃত্তকলার সঙ্গে গুলিয়ে ফেলো না। বৃত্ত চাপ হচ্ছে এই ওপরের যে ভাগটা, আর বৃত্তকলা হচ্ছে কতটা জায়গা, কতটা জমি দখল করে আছে, কতটা ক্ষেত্রফল নিয়ে আছে, সেটা হচ্ছে বৃত্তকলা। তাহলে এই যে প্রত্যেকটা যে আলাদা আলাদা যে অংশ, এটাকে বলা হয় এক একটা বৃত্তকলা বা সেক্টর। প্রথম ছবিতে কটা বৃত্তকলা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7টা, তাই তো? 1, 2, 3, 4, না 1, 2, 3, 4, 5, 6টা। দ্বিতীয় ছবিতে কটা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। তাহলে বুঝতে পারলাম প্রথম ছবিতে এরকম কটা বৃত্তকলা আছে? 6টা, আর দ্বিতীয় ছবিতে আছে 8টা।
তো এই অংশগুলোকে বলে প্রত্যেকটা বলে এক একটা বৃত্তকলা। এবার মিনা অনেকগুলি বৃত্তাকার চাকতি তৈরি করলো, কিন্তু ছোট বড় বিভিন্ন আকারে তৈরি করলো। সে মোটা পিচবোর্ডে সেগুলি আঠা দিয়ে লাগিয়ে রাখলো। তো 1 নম্বর ছবি, 2 নম্বর ছবি, 3 নম্বর ছবি, 4 নম্বর ছবি, শুনে দেখতে পাচ্ছি প্রত্যেকটা ক্ষেত্রে আকারটা কমেছে। এটা বড় আকার, এটা ছোট আকার। তাহলে দেখতে পাচ্ছি যে পিন এবং সুতো দিয়ে বৃত্তাকার চাকতির চার ধারের মাপ নিলাম এবং দেখতে পেলাম যে বৃত্তের পরিধি কাকে বলে? বৃত্তের বাইরের যে সার্কেলটা, মানে বাইরের যে অংশটা, তাকে বলা হয় পরিধি। তার মানে দেখতে পাচ্ছ এর ব্যাস থেকে এর ব্যাসের থেকে এর ব্যাস কমেছে, আবার এর ব্যাসের থেকে এর ব্যাস কমেছে। ব্যাস কমলে বৃত্তের আকারও কি হয়েছে? কমেছে। সেটাই বলেছে, বৃত্তের ব্যাস কমলে ব্যাসার্ধও কমবে, কারণ ব্যাস হচ্ছে গোটাটা আর ব্যাসার্ধ হচ্ছে এর অর্ধেকটা। মানে ব্যাস যদি কমে ব্যাসার্ধও কমবে, আর ব্যাসার্ধ কমলে তার আকারটাও কমবে। সেটাই বলেছে যে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বাড়ার সঙ্গে সঙ্গে পরিধির দৈর্ঘ্য বাড়ছে, এটা বাড়ছে হবে। হ্যাঁ, অর্থাৎ ব্যাসার্ধের দৈর্ঘ্য বাড়লে ব্যাসের দৈর্ঘ্য বাড়বে, আবার ব্যাসের দৈর্ঘ্য বাড়লে পরিধিও বাড়বে। পরিধি হচ্ছে গোটা বাইরের যে অংশটা, সেটা। তাহলে এবার হচ্ছে কোষে দেখি 20 প্রথমে একটা বৃত্তের ছবি দেওয়া আছে, এখানে কতগুলো অপশন দেওয়া আছে, ছবি উত্তর লিখতে হবে। ও বিন্দু হলো বৃত্তের কি? এখানে ও বিন্দুটা বৃত্তের কি? কেন্দ্র। বি নম্বরটা ও কিউ সরলরেখাংশ হলো বৃত্তের কি? ও কিউ সরলরেখাংশ। এই যে ও কিউ সরলরেখাংশ হলো বৃত্তের ব্যাসার্ধ। মানে এটা এই গোটাটা ব্যাস, পিকিউ হচ্ছে ব্যাস, তাহলে ও কিউ ব্যাসার্ধ। তাহলে পিকিউ সরলরেখাংশ বৃত্তের কি? পিকিউ সরলরেখাংশ হলো, পিকিউ হচ্ছে গোটাটা, পিকিউ সরলরেখাংশ মাঝখান দিয়ে গেছে, একদম কেন্দ্র দিয়ে গেছে, তাহলে পিকিউ সরলরেখাংশ হলো বৃত্তের ব্যাস। ডি ওপি সরলরেখাংশ কি? ওপি সরলরেখাংশ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, কারণ এই গোটাটার অর্ধেক এটাও। ঠিক আছে। এমএন সরলরেখাংশ কি বৃত্তের? এমএন সরলরেখাংশ হলো কেন্দ্র দিয়ে যায়নি, কিন্তু বৃত্তের একটা বিন্দু থেকে অন্য বিন্দু যোগ করে পেয়েছি, তার মানে ওটা জ্যা। এমএন সরলরেখাংশ হলো বৃত্তের জ্যা একটা। ঠিক একই রকম ভাবে এই ছবিটা যেটা বলেছিলাম, এখানে ইউবি সরলরেখাংশ বৃত্তের জ্যা ছিল, এমএন সরলরেখাংশ বৃত্তের জ্যা ছিল, অর্থাৎ কেন্দ্র দিয়ে যায়নি কিন্তু বৃত্তের উপরে দুটো বিন্দুকে যোগ করেছে, তো সেটা হচ্ছে জ্যা। তাহলে এমএন সরলরেখাংশ হলো বৃত্তের জ্যা। এম ও এন অর্থাৎ এই এম ও এন বিন্দু দুটি বৃত্তকে দুটি ড্যাশে ভাগ করেছে। কিসে ভাগ করেছে? এম আর এন দুটি বৃত্ত দুটিকে দুটি চাপে ভাগ করেছে, দুটি অংশে ভাগ করেছে। ওই যে উপবৃত্তাংশ আর অধিবৃত্তাংশের মতন, এই ছবিটার মতন দুটি অংশ ভাগ করেছে। ধরো এটা এম এন, এই একটা অংশ, এই একটা অংশ, সেটাই বলেছে এখানে। এরকম করে বাকিগুলো করতে হবে। যেমন এসআর বৃত্তচাপ এস ও আর ও, অর্থাৎ এসআর বৃত্তচাপ মানে এই এসআর বৃত্তচাপ, তারপর এস ও আর হচ্ছে আর ও। এই ব্যাসার্ধ দ্বারা সীমাবদ্ধ বৃত্তাকার ক্ষেত্রে অংশকে কি বলা হয়? অর্থাৎ এইটুকু অংশটাকে কি বলা হয়? এসও ব্যাসার্ধ, এটা একটা ব্যাসার্ধ এস ও, একটা হচ্ছে আর ও, এটাও একটা ব্যাসার্ধ, আর এসআর বৃত্তচাপ, এটা একটা বৃত্তচাপ। এইটুকু অংশটাকে কি বলা হয়? এই ছবিতে আমরা দেখেছি, এই অংশগুলোকে কি বলা হয়? এই অংশগুলোকে বলা হয় এই যে অংশগুলোকে বলা হয় বৃত্তকলা, মানে এটাকেও বলা হয় বৃত্তকলা। পিকিউ ব্যাসের প্রান্তবিন্দু দুটি বৃত্তকে যে দুটি সমান অংশে ভাগ করে তাকে বলা হয় পিকিউ ব্যাসের প্রান্তবিন্দু। অর্থাৎ এই পিকিউ ব্যাস, এই যে পিকিউ ব্যাস, এটা এই বৃত্তটাকে এই একটা অংশ, ওপরের একটা অংশ আর নিচের একটা অংশ ভাগ করেছে। এই যে এই হচ্ছে পিকিউ ব্যাস। তাহলে পিকিউ ব্যাস থেকে নিচে এইটুকু অংশটা, আর পিকিউ ব্যাস থেকে ওপরে ওইটুকু অংশটা, দুটো সমান অংশ, তাকে বলা হয় অর্ধবৃত্ত। তারপরে হচ্ছে 2 নম্বর, ঠিক বাক্যের পাশে কাটার ভুল লিখতে হবে। বৃত্তের সব ব্যাসই যায়। হ্যাঁ ঠিক, বৃত্তের সব ব্যাসই যায়। 2 নম্বর, বৃত্তের সব যায় বৃত্তের ব্যাস না, সব যায় বৃত্তের ব্যাস না। যে ব্যাসটা কেন্দ্র দিয়ে, যে জ্যাটা কেন্দ্র দিয়ে যায় সেটা ব্যাস, এটা কেন্দ্র দিয়ে যায়নি, এটা কিন্তু যায়, কিন্তু এটা বৃত্তের ব্যাস নয়। তার মানে সব যায় বৃত্তের ব্যাস নয়, কিন্তু সব ব্যাসই বৃত্তের যায়। 3 নম্বর, বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্যের দ্বিগুণ, ঠিক। 2 নম্বর, বৃত্তকলা বৃত্তাকার ক্ষেত্রের অংশ। বৃত্তকলা বৃত্তাকার ক্ষেত্রের অংশ, এই যে বৃত্তকলা হচ্ছে এইটা, সেটা বৃত্তাকার ক্ষেত্রের অংশ, ঠিক। বৃত্তচাপ বৃত্তের অংশ, বৃত্তচাপ হচ্ছে এইটা একটা বৃত্তচাপ, বৃত্তের অংশ, ঠিক। বৃত্তের কেন্দ্র বৃত্তাকার ক্ষেত্রে একটি নির্দিষ্ট বিন্দু, ঠিক, কারণ বৃত্তের কেন্দ্র একটাই তো হয়, বৃত্তের কেন্দ্র তো আলাদা আলাদা হয় না। তারপর একই বৃত্তের যে কোনো দুটি ব্যাস অবশ্যই পরস্পর ছেদি। একই বৃত্তের যে কোনো দুটি ব্যাস পরস্পর ছেদ করে। এই দেখো কি করে ছেদ করে এটা। এই দেখো, এই একটা বৃত্ত, এখানে এই একটা ব্যাস, এই একটা ব্যাস, এটাও একটা ব্যাস, এটাও একটা ব্যাস। একটা বৃত্তে অনেকগুলো ব্যাস থাকে, তো তারা পরস্পরকে কোথায় ছেদ করে? কেন্দ্রতে ছেদ করে। তার মানে একই বৃত্তের বিভিন্ন ব্যাস পরস্পরকে ছেদ করে, মানে পরস্পর ছেদি মানে পরস্পরকে ছেদ করে, তার মানে এটা ঠিক। এবার এক পরীক্ষা যেটা প্রশ্ন দিতে পারে, একটা
দৈর্ঘ্য দিয়ে দেবে, সেই দৈর্ঘ্যের একটা ব্যাসার্ধ আঁকতে বলবে, সেই দৈর্ঘ্যের একটা ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করে বৃত্তের বিভিন্ন অংশগুলো আমাকে আঁকতে বলবে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে। তা আমরা কি করবো, এরকম একটা 3 সেন্টিমিটার ধরে দিয়েছে, 3 সেন্টিমিটার মাপের একটা নিয়ে আমরা সেটাকে নিয়ে আমরা কম্পাসের সাহায্যে একটা জায়গায় বসিয়ে সেই 3 সেন্টিমিটার মাপটা নিয়ে আমরা সেই কম্পাসটাকে পুরো গোল করে ভালো করে ঘুরিয়ে আমরা বৃত্ত পেয়ে যাবো। তোমরা বৃত্ত আঁকতে পারো, সেই তার মধ্যে আবার বিভিন্ন অংশগুলো আমরা চিহ্নিত করবো। কেন্দ্রকে চিহ্নিত করতে বলেছে আমাকে প্রথমে। কেন্দ্র ব্যাসার্ধ ব্যাস জ্যা বৃত্তচাপ, কেন্দ্র ব্যাসার্ধ ব্যাস জ্যা বৃত্তচাপ। কেন্দ্র হচ্ছে মাঝখানের বিন্দুটা কেন্দ্র। তারপরে বলেছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ কোনটা, কেন্দ্র থেকে এই একটা বিন্দু, এবার আমি মাঝ বরাবর একটা লাইন টানবো, তার নাম দিলাম এবি। তার মানে ওএ, যে মাপটা আমি নিয়েছি ওএ, সেটা হচ্ছে ব্যাসার্ধ। আর গোটা মাপটা হচ্ছে ব্যাস, তার এই গোটাটা হচ্ছে ব্যাস। পরিধি কোনটা, পরিধি হচ্ছে বাইরের যে অংশটা, অর্থাৎ এই বাইরের অংশটা পরিধি। জ্যা কোনটা, জ্যা হচ্ছে, এটাও একটা জ্যা হবে, কিন্তু এটা তো একটা বিশেষ জ্যা, এর নাম হচ্ছে ব্যাস। এবার আমরা জ্যা আঁকতে গেলে অন্য দুটো বিন্দুকে নেব যেটা ব্যাস নয়, অর্থাৎ এখানে একটা বিন্দু পি নিলাম আর অন্যদিকে একটা বিন্দু কিউ নিলাম, সেই দুটোকে যোগ করলাম, তাহলে ওটা একটা জ্যা পেয়ে গেলাম, পিকিউ জ্যা পেয়ে গেলাম। আর বলছে বৃত্তচাপ, বৃত্তচাপ আমরা কোনটা পাবো, বৃত্তচাপ একটা নাম দিয়ে দাও, বিপি কিউ। এই যে বিপি কিউ, এইটা একটা বৃত্তচাপ হতে পারে। বা পি, এখানে একটা নাম দিয়ে দেবো এস, তাহলে পি এস কিউ, এটাও একটা বৃত্তচাপ হতে পারে। ঠিক আছে।